প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, ঘাসফড়িংয়ের মস্তকের আয়তকার প্লেটটির নাম কি? ঘাসফড়িংয়ের মস্তকে যে আয়তকার প্লেটটি থাকে তার নাম কি? ঘাসফড়িংয়ের মস্তকের স্ট্রাকচারটা কেমন তোমাদের একটু মনে করিয়ে দিই। দেখো, ঘাসফড়িংয়ের মাথা অনেকটা এরকম, মাথা সবচেয়ে উপরের দিকে তিন কোণা ত্রিভুজের মতো একটা স্ট্রাকচার থাকে, এর নাম হলো ভার্টেক্স। ভার্টেক্স থাকে। তারপর মুখের দুই পাশ দিয়ে এরকম থাকে হচ্ছে দুইটা জেনা, জেনাগুলো কিন্তু সরু, এগুলা হলো জেনা। মাঝখানের এই বড় জায়গাটাকে বলা হয় ফ্রন্স। আর এই যে মুখের এখানে এই যে আয়তাকার যে বড় অংশটা, তার নাম হলো ক্লাইপিয়াস। এটার নাম হলো ক্লাইপিয়াস। আর তার নিচে রয়েছে হলো ঘাসফড়িংয়ের মুখ উপাঙ্গ। এখানে রয়েছে ঘাসফড়িংয়ের মুখ উপাঙ্গ। এরকম অনেকটা ঘাসফড়িংয়ের মুখ সামনের দিক থেকে দেখতে। উপরে তিন কোণা ত্রিভুজের মতো হলো ভার্টেক্স, দুই পাশে দুইটা আছে, এগুলা হলো জেনা, এই অংশটার নাম হলো ফ্রন্স, এই আয়তাকার অংশটার নাম হলো ক্লাইপিয়াস, মুখ উপাঙ্গ। এগুলাই হলো তার মাথার স্ট্রাকচার। আর মাথার সবচেয়ে উপরে কিন্তু তার রয়েছে বড় বড় চোখ, এই যে দুটা চোখ, ঘাসফড়িংয়ের মাথার উপরে রয়েছে চোখ। ঘাসফড়িংয়ের মাথাটাকে সামনে থেকে দেখতে এরকম দেখায়। তোমরাই বলো তাহলে এবার উত্তর কি হবে? ঘাসফড়িংয়ের মাথায় যে আয়তকার প্লেটটা, এই যে এই আয়তকার প্লেটটা আছে, এই আয়তকার প্লেটের নাম কি? ক্লাইপিয়াস উত্তর হবে। ক্লাইপিয়াস উত্তর হবে। কেউ উত্তর দিতে পারলে কিনা একটু দেখি। পরের প্রশ্নতে বলা হচ্ছে, নিচের কোনটি ঘাসফড়িংয়ের মস্তকের অংশ? ঘাসফড়িংয়ের মাথার মধ্যে কোন কোন অংশগুলো আছে? দেখো এখানে ল্যাসিনিয়া। ল্যাসিনিয়া এটা কি ঘাসফড়িংয়ের মস্তকের অংশ? না, এটা হচ্ছে তার মুখ উপাঙ্গের ম্যাক্সিলার অংশ। ল্যাসিনিয়া জিনিসটা তার ম্যাক্সিলাতে থাকে, তার যে চোয়াল ম্যাক্সিলা সেখানে ল্যাসিনিয়া থাকে। জেনা, জেনা এটা কিন্তু মস্তকের অংশ, এটা হলো মস্তকের অংশ। আমি একটু আগে মস্তকটা তোমাদের এঁকে দেখালাম, একটু আগে মস্তকটা এঁকে দেখালাম। এই যে দেখো জেনা, জেনা মানে গাল। ঘাসফড়িং এর যে গাল গঠনকারী যে অংশটা রয়েছে এটার নাম হলো জেনা। তাহলে জেনা মস্তকের অংশ। কক্সা এটা কিন্তু পায়ের অংশ, পায়ের অংশ। কক্সা হচ্ছে পায়ের অংশ। আর ট্রুক্যান্টর এও কিন্তু পায়ের অংশ। প্রশ্নটা আমাদের কি বলেছিল? মস্তকের অংশ কোনটা? এই যে মস্তকের অংশ হলো জেনা। জেনা হচ্ছে ঘাসফড়িং এর মস্তকের অংশ। পরের প্রশ্নটা একটু দেখি। পতঙ্গের পায়ের কক্সা পরবর্তী অংশ কোনটি? ঘাসফড়িং এর পায়ের কক্সা এর পরবর্তী অংশ কোনটি? ঘাসফড়িং এর পায়ের স্ট্রাকচার কেমন ছিল? আমি যদি তোমাদেরকে একটু ছবি এঁকে দেখাই, দেখো ঘাসফড়িং এর পায়ের প্রথম অংশ এটা, এই জিনিসটার নাম হলো কক্সা। তারপরের এই অংশটা রয়েছে, এর নাম হলো ট্রুক্যান্টর। ট্রুক্যান্টর। কক্সার পর হলো ট্রুক্যান্টর। ট্রুক্যান্টর বানানটা খারাপ হলো, একটু ভালো করে দেখাই। কক্সা, তারপরের অংশটার নাম হলো ট্রুক্যান্টর। ট্রুক্যান্টর। তারপরে পায়ের একটা বড় অংশ রয়েছে ঘাসফড়িং এর, এই পায়ের বড় অংশটার নাম হলো ফিমার। তারপরে তার পায়ে এরকম সরু একটা অংশ রয়েছে, এটার নাম হলো টিবিয়া। এই জিনিসগুলো কিন্তু মানুষেরও আছে। তারপরে ঘাসফড়িং এর পায়ের তালুতে এরকম কিছু হাড় আছে, নৌকা আছে, এই তালুর হাড়গুলোর নাম হলো টার্সাস। মানুষেরও কিন্তু সেম, মানুষেরও এগুলো আছে। তো যাই হোক, এগুলা হচ্ছে পায়ের বিভিন্ন অংশের ধারাবাহিকতা, কক্সা, ট্রুক্যান্টর, ফিমার, টিবিয়া এবং টার্সাস। পরীক্ষায় প্রশ্নতে কি বলেছে বলো? কক্সা এর পরবর্তী অংশ কোনটা? কক্সা এর পরে কি আছে? প্রশ্নটা দেখো, কক্সা এর পরবর্তী অংশ কোনটা? কক্সা এর পরে কি আছে? কক্সা এর পর আছে ট্রুক্যান্টর, তারপরে ফিমার, তারপর টিবিয়া, তারপর টার্সাস। তাহলে কক্সা এর পরে রয়েছে ট্রুক্যান্টর। উত্তর হবে ট্রুক্যান্টর। ঠিক আছে, এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্নতে কি বলা হচ্ছে? ক্রপের বৈশিষ্ট্য কোনটা? ক্রপ কি মনে আছে তোমাদের? ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্রে ক্রপ বলে একটা জায়গা পাওয়া যায়। আমি একটু ছবি এঁকে যদি তোমাদেরকে দেখাই, ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্রের ক্রপ জিনিসটাকে যদি ছবি এঁকে দেখাই, এটা হচ্ছে মুখ এবং গলবিল এখানে আছে। মুখ গলবিলের পরে এরকম সরু নালী বের হয়ে আসলে, এর নাম হলো অন্ননালী। দেখো, মুখ গলবিল এবং অন্ননালী মানুষেরও আছে, কিন্তু ঘাসফড়িংয়ের মুখ গলবিলের পর অন্ননালীর পরে এরকম আরেকটা থলি থাকে, এই থলিটার নাম হলো ক্রপ।
এরপরে আরেকটা মোটা থলি থাকে যার নাম হলো গিজার্ড। এরকম করে ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র গঠিত। আমাদের প্রথমে মুখ, তারপরে অন্ননালী, তারপরে পাকস্থলী। কিন্তু ঘাসফড়িংয়ের কি? মুখ, গলবিল, তারপর অন্ননালী, তারপর ক্রপ। এই ক্রপ জিনিসটা আমাদের নাই। ক্রপের কাজ কি? এরকম ক্রপ নামের যে থলিটা, সেটা কি কাজ করে? ঘাসফড়িংয়ের কি করতে সে সাহায্য করে? ঘাসফড়িং যে খাবারগুলো খায়, সেই খাবারগুলোকে চাপ দিয়ে ভাঙচুর করা, খাবারগুলোকে চূর্ণ করা, এটাই কিন্তু ক্রপের কাজ। তার মানে লক্ষ্য করো তো, ক্রপের কাজ কোনটি? এই যে খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করা, এটাই কিন্তু ক্রপের কাজ। খাদ্যকে পরিপাক করে কে? আমি বাকি অপশনগুলো যদি তোমাদেরকে একটু বুঝাই দেই, লক্ষ্য করো। এর ব্রিসল ছাকনির মতো কাজ করে। ছাকনির মতো কাজ করে হলে গিজার্ড। এই গিজার্ড ছাকনির মতো কাজ করে। এই যে খাদ্য আংশিক পরিপাক করে, এটা অনেক অংশই পরিপাক করতে পারে। মোটামুটি তার হলো গিজার্ডেও খাদ্য আংশিক পরিপাক হয়, মধ্য পরিপাক তন্ত্রতে খাদ্য পরিপাক হয়। প্রসারিত কপাটিকা থাকে, কপাটিকাও কিন্তু থাকে গিজার্ডের মধ্যে। মোটামুটি সবগুলো অপশনই গিজার্ডের জন্য প্রযোজ্য। সবগুলো অপশনই গিজার্ডের জন্য প্রযোজ্য। শুধু খাদ্য ভেঙে চূর্ণ বিচূর্ণ করা, এটা কিন্তু ক্রপের কাজ। ঠিক আছে, আমরা মনে রাখবো। পরের প্রশ্নতে চলে যায়, ঘাসফড়িং এর পায়ের গঠনের সঠিক ক্রম কোনটা? আমি এখানেই ঘাসফড়িং এর পায়ের গঠনের সঠিক ক্রমটা দেখালাম তোমাদের। কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া, টার্সাস, এটাই সঠিক ক্রম। এভাবে পায়ের গঠন হয়েছে। কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া এবং টার্সাস, এটাই হলো সঠিক ক্রম। আমরা এখানে একটু মিলাবো। দেখো, কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া এবং টার্সাস। কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া, টার্সাস। মুখস্থ করে ফেলবে এগুলা। অনেকেই ট্রিক টিক ব্যবহার করে, কি দরকার? সরাসরি মুখস্থ করো। আমি অ্যাডমিশনের সময় এগুলো এত বেশি মুখস্থ করেছিলাম, অনেকটা হচ্ছে নামতার মতো হয়ে গেছে, এমনি মনে থাকে। কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া, টার্সাস, খুঁজে বের করো। কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া, টার্সাস, প্রথম অপশনটাই হয়ে গেছে। কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া, টার্সাস, এটাই হলো উত্তর। পায়ের গঠনের সঠিক ক্রম হচ্ছে কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া, টার্সাস, এটাই উত্তর। এর পরের প্রশ্নতে চলো। ল্যাসিনিয়া কোন উপাঙ্গের অংশ? পারলে উত্তরটা দিয়ে দাও। ল্যাসিনিয়া কিসের অংশ? আমরা মনে রাখবো, ঘাসফড়িং এর মুখের মধ্যে ম্যাক্সিলা, ম্যান্ডিবল আছে। ম্যাক্সিলা আবার ম্যান্ডিবলের অনেক কিছু অংশ রয়েছে। তো আসলে এই ল্যাসিনিয়া কার অংশ? মনে রাখতে হবে, ল্যাসিনিয়া হচ্ছে ম্যাক্সিলা এর অংশ। ম্যাক্সিলা এর অংশ। আমি ম্যাক্সিলার ছবি যদি এঁকে দেখাই, ঘাসফড়িং এর ম্যাক্সিলার একটা ছবি এঁকে দেখাই, এরকম একটা অংশ থাকে, এরকম একটা অংশ থাকে, এরকম একটা অংশ থাকে। এটা হলো ঘাসফড়িং এর ম্যাক্সিলার স্ট্রাকচার। প্রথম টুকরাটার নাম হলো কার্ডো, 2 নম্বর টুকরাটার নাম হলো স্টাইপ, আর এই যে ধারালো যে টুকরাটা আছে না, খাজওয়ালা, এটার নাম হলো ল্যাসিনিয়া। কার্ডো, স্টাইপ, ল্যাসিনিয়া। ল্যাসিনিয়াটাকে একটু সৌন্দর্য বর্ধন করে দিই, গায়ে কিছু লোমটোম আছে। শেষ হয়নি কিন্তু, ম্যাক্সিলাতে আরো বেশ কিছু অংশ রয়েছে। এরকম একটা টুকরা আছে, এরকম আরেকটা টুকরা আছে। এই টুকরাটার নাম হলো পালপিফার। এই টুকরাটার নাম হলো পালপিফার। আর এই টুকরাটার নাম হলো গ্যালিয়া। ঝামেলা শেষ হয়নি, আরো একটা জিনিস আছে। এরকম তার লম্বা দাড়ি আছে প্রতিটা ম্যাক্সিলাতে, 5 খণ্ড বিশিষ্ট লম্বা দাড়ি আছে। এই দাড়িটাকে কিন্তু বলা হয় ম্যাক্সিলারি পাল্প। এটার নাম হলো ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্প। এই তো, এই হচ্ছে ঘাসফড়িং এর ম্যাক্সিলার স্ট্রাকচার। তাহলে ম্যাক্সিলাতে কি কি রয়েছে বলো? কার্ডো, স্টাইপ, ল্যাসিনিয়া, পালপিফার, গ্যালিয়া এবং ম্যাক্সিলারি পাল্প। এটার উত্তর হবে ম্যাক্সিলা। এটার উত্তর হবে ম্যাক্সিলা। ঠিক আছে। ঘাসফড়িং এর মধ্য অন্ত্রের অন্তর্প্রাচীর নিম্নের কোনটি দ্বারা গঠিত? ঘাসফড়িং এর অন্ত্র মানে হলো পরিপাকতন্ত্র, মধ্য পরিপাকতন্ত্র। ঘাসফড়িং এর পরিপাকতন্ত্রকে আসলে 3 ভাগে ভাগ করা হয়। ঘাসফড়িং এর পরিপাকতন্ত্রকে আসলে 3 ভাগে ভাগ করা হয়। মধ্য পরিপাকতন্ত্রের অন্তর্প্রাচীর কোনটি দ্বারা গঠিত? এরকম একটা প্রশ্ন। পরিপাকতন্ত্রকে যদি আমি একটু সংক্ষেপে এঁকে দেখাই, লক্ষ্য করো। ঘাসফড়িং এর প্রথমে আছে মুখ, গলবিল, তারপরে রয়েছে অন্ননালী, তারপরে রয়েছে ক্রপ, তারপরে রয়েছে গিজার্ড।
এই কয়টা অংশকে বলা হয় অগ্র পরিপাক নালী। পরিপাক নালী, এই কয়টা অংশ হচ্ছে অগ্র পরিপাক নালী। তারপরে ঘাসফড়িং এর এই যে এই পরিপাক নালীটা রয়েছে, এতখানি অংশ রয়েছে, এই অংশটুকুর নাম হলো মধ্য পরিপাক নালী। মধ্য পরিপাক নালীর পরে সরু সরু অনেক নালী পাওয়া যায়। এই নালীগুলোর নাম মনে করা হলো ইলিয়াম। মোটা নালী পাওয়া যায় যার নাম হলো কোলন। তারপর থলে পাওয়া যায় যার নাম হলো রেকটাম। তারপর মলাশয়, অনেক কিছু রয়েছে। এই কয়টা অংশ মিলে হলো পশ্চাৎ পরিপাক নালী। ঘাসফড়িং এর পরিপাক নালীটাকে তিন ভাগে ভাগ করা হচ্ছে: অগ্র পরিপাক নালী, মধ্য পরিপাক নালী এবং পশ্চাৎ পরিপাক নালী। আমাদের প্রশ্নতে বলছে এই যে মধ্য পরিপাক নালী আছে না, এই মধ্য পরিপাক নালীর যে আবরণটা, সেটার নাম কি? মধ্য পরিপাক নালীর আবরণের নাম কি? তোমরা মনে রাখবে, মধ্য পরিপাক নালীর আবরণের নাম হলো পেরিট্রফিক পর্দা। পেরিট্রফিক পর্দা। এই জায়গার আবরণের নাম পেরিটোনিয়াম, এই জায়গার আবরণের নাম পেরিটোনিয়াম, নিচের এই জায়গার আবরণের নামও পেরিটোনিয়াম। কিন্তু এই মধ্য পরিপাক নালী এইটুকু অংশের যে আবরণ, তাকে পেরিটোনিয়াম না বলে বলা হচ্ছে পেরিট্রফিক পর্দা। একটু আলাদা ব্যাপার, এটা মনে রাখতে হবে। নর্মালি যে কোনো পরিপাক নালীর আবরণের নাম পেরিটোনিয়াম হয়, কিন্তু মধ্য পরিপাক নালীর আবরণের নাম হচ্ছে পেরিট্রফিক পর্দা। এটা একটা এক্সেপশনাল কোশ্চিন, খুবই দারুণ একটা প্রশ্ন, মনে রাখতে হবে তোমাদের। পরের প্রশ্নটা দেখো, ঘাসফড়িং এর হেপাটিক সিকার সংখ্যা কত? আমি এখানে একটু দেখাই, তোমরা লক্ষ্য করো। এটা হলো ঘাসফড়িং এর অগ্র পরিপাক নালী, এটা মধ্য পরিপাক নালী। এখন ঘাসফড়িং এর অগ্র পরিপাক নালী আর মধ্য পরিপাক নালীর সংযোগী স্থলে এরকম বেশ কিছু অঙ্গ রয়েছে। সরু সরু বেশ কিছু নলের মতো জিনিসপত্র রয়েছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি 6টা, পেছনের দিকে মনে করো রয়েছে আরো 6টা। এই যে এই জিনিসগুলা ঘাসফড়িং এর পরিপাক নালীর সামনের দিকে এবং পেছনের দিকে যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলোকে বলা হয় হেপাটিক সিকা। হেপাটিক সিকা, এগুলোর নাম হলো হেপাটিক সিকা। তাহলে হেপাটিক সিকা তোমরা দেখতে পাচ্ছ কয়টা? এপাশ থেকে 6টা দেখা যাচ্ছে, পেছনে মনে করো আরো 6টা আছে। তাহলে সব মিলে হেপাটিক সিকার সংখ্যা হচ্ছে 12টি। এটাই আমরা উত্তর দিব এখানে এসে। তাহলে ঘাসফড়িং এর হেপাটিক সিকার সংখ্যা কত বলো? 12টি। এই যে 12টি, এটা হলো উত্তর। ঘাসফড়িং এর হেপাটিক সিকার সংখ্যা হচ্ছে 12টি। পরের প্রশ্নতে আমরা চলে যাই। প্রোক্টোডিয়াম এর অংশ 9 কোনটা? খুবই দারুণ একটা ব্যাপার। প্রোক্টোডিয়াম কি মনে রাখতে হবে। তোমরা মনে রাখবে, এই প্রো শব্দের মানে হচ্ছে পশ্চাৎ। এই প্রো শব্দের মানে এখানে মনে রাখবে পশ্চাৎ। প্রো থেকে মনে রাখতে হবে কি? পশ্চাৎ। আর এই প্রোক্টো পরের যে শব্দগুলো আছে, ওক্টোডিয়াম, এটার মানে হচ্ছে মনে রাখবে পরিপাকতন্ত্র, পরিপাক নালী বা পরিপাকতন্ত্র। তোমরা এখানে মনে রাখবে প্রো মানে হলো পশ্চাৎ, আর ওক্টোডিয়াম বা প্রোক্টোডিয়াম পুরো শব্দের অর্থই হচ্ছে পশ্চাৎ পরিপাক নালী। ঠিক আছে, মনে রাখতে হবে। এখানে মনে রাখতে হবে প্রোক্টোডিয়াম মানে হলো পশ্চাৎ পরিপাক নালী। পশ্চাৎ পরিপাক নালীর অংশ 9 কোনটা? তাহলে আমরা ইতোমধ্যে আগে থেকেই জানি, অগ্র পরিপাক নালীতে রয়েছে মুখ, গলবিল, তারপরে রয়েছে অন্ননালী, তারপরে রয়েছে ক্রপ, তারপরে রয়েছে গিজার্ড, তারপরে মধ্য পরিপাক নালী। মধ্য পরিপাক নালীর পরে আমরা পশ্চাৎ পরিপাক নালীতে আসবো। পশ্চাৎ পরিপাক নালীতে প্রথমে রয়েছে এই জিনিসটা, এটার নাম হলো ইলিয়াম। ইলিয়ামের পরে মোটা মোটা নালী আছে যাদের নাম হলো কোলন। তারপরে মল জমা হওয়ার জন্য বড় থলি আছে যাকে বলা হয় রেকটাম বা মলাশয়, এবং সবশেষে রয়েছে পায়োছিদ্র। লক্ষ্য করো তো, এই জিনিসগুলোই কিন্তু পশ্চাৎ পরিপাক নালীর অংশ। এই কয়টা জিনিসই হলো পশ্চাৎ পরিপাক নালীর অংশ: ইলিয়াম, কোলন, রেকটাম এবং পায়ু। এগুলাকে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, রেকটাম, কোলন, ইলিয়াম, এগুলো সবই কিন্তু পশ্চাৎ পরিপাক নালীর অংশ। যে এই জিনিসটার নাম হলো গিজার্ড, এই জিনিসটার নাম হলো গিজার্ড। গিজার্ড কিন্তু অগ্র পরিপাক নালীর অংশ, তাহলে এটাই পশ্চাৎ পরিপাক নালীর অংশ নয়। গিজার্ড হচ্ছে অগ্র পরিপাক নালীর অংশ। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা একটু দেখি। ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? ঘাসফড়িং এর কিন্তু হার্ট আছে। আমি তোমাদের একটু ঘাসফড়িংটা এঁকে দেখাই। ধরা যাক এটা হলো ঘাসফড়িং। ঘাসফড়িং এর পিঠের দিকে তার হার্ট আছে। তার হার্টে 1 2 3 4 5 6 7
তার হার্টে এরকম 7টা চেম্বার থাকে। তার হার্টে এরকম 7টা চেম্বার থাকে। তাহলে ঘাসফড়িং এর হার্টে কতগুলো চেম্বার রয়েছে বলতো? 7টি চেম্বার রয়েছে। এই যে 1 2 3 4 5 6 7, 7টা চেম্বার। ঘাসফড়িং এর হার্টের মধ্যে মোট 7টা চেম্বার রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। ঘাস দেখো, আমাদের হার্টে 4টা চেম্বার, ঘাসফড়িং এর হার্টে 7টা চেম্বার, এটা এমসিকিউ আসে, মনে রাখতে হবে। পরের প্রশ্নটা একটু দেখো, ঘাসফড়িং এর ট্রাকিয়াল তন্ত্রের অনুক্রমিক বিন্যাস হলো। ট্রাকিয়াল তন্ত্র বলতে কি বোঝানো হচ্ছে? ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র। ট্রাকিয়াল তন্ত্র দ্বারা ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র বোঝানো হচ্ছে। ট্রাকিয়াল তন্ত্র দ্বারা ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র বোঝানো হচ্ছে। ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রতে ধারাবাহিকভাবে কি কি থাকে সেটা আমাদের মনে রাখতে হবে। ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রতে ধারাবাহিকভাবে কি কি থাকে সেটা আমাদের মনে রাখতে হবে। ধরা যাক এটা হলো ঘাসফড়িং এর শরীর, এটা হলো ঘাসফড়িং এর মাথা। ঘাসফড়িং এর এবার শ্বসন তন্ত্রতে কি কি রয়েছে ধারাবাহিকভাবে একটু লক্ষ্য করো। আমি ঘাসফড়িং এর এবার শ্বসন তন্ত্রটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র শুরু হলো এই জায়গা থেকে। এই জিনিসটার নাম হলো স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। তাহলে শ্বসন তন্ত্রতে সর্বপ্রথম আমরা কি পাচ্ছি? শ্বাসরন্ধ্র পাচ্ছি। আমি এখানে লিস্ট করি, সর্বপ্রথম যে জিনিসটা পেলাম আমরা, এই জিনিসটা, এটার নাম হলো শ্বাসরন্ধ্র। সর্বপ্রথম আমরা পাচ্ছি হলো শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্রের পরে না একটা ছোট্ট থলি পাওয়া যায়, এই জিনিসটার নাম হলো অ্যাট্রিয়াম। শ্বাসরন্ধ্রের পরে যে থলিটা পাওয়া যায় তার নাম হলো অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম নামের থলি, তারপরে তার শ্বাসনালী বা ট্রাকিয়া শুরু হয়, এটা হলো শ্বাসনালী। শ্বাসনালী বা ট্রাকিয়া শুরু হলো, এরকম প্রত্যেকটা শ্বাসনালীতেই শ্বাসরন্ধ্রের পরে একই ঘটনা। শ্বাসরন্ধ্রের পরে হলো অ্যাট্রিয়াম, তারপরে শ্বাসনালী, সেম এরকম ব্যাপার আসলে। তো এখন কাহিনী হচ্ছে, এই শ্বাসনালীটাকে বলছি আমরা ট্রাকিয়া। তাহলে তিনটা জিনিস আমরা দেখলাম, আমরা শ্বসন তন্ত্রতে তিনটা জিনিস দেখতে পেলাম। প্রথমে শ্বাসরন্ধ্র, তারপরে অ্যাট্রিয়াম, তারপরে ট্রাকিয়া আমরা দেখলাম। তো ট্রাকিয়ার পরে দেখা যাবে এরকম একটা বড় থলি তৈরি হয়, এভাবে বড় বড় থলি তৈরি হয়। এই থলিগুলোকে বলা হয় বায়ুথলি। বায়ুথলি পেলাম আমরা। বায়ুথলির পরে দেখা যাবে বায়ুথলির গায়ে ছোট ছোট কিছু কোষ লেগে থাকতে পারে। ধরা যাক বায়ুথলির গায়ে ছোট ছোট কিছু কোষ লেগে আছে, আমি একটু দেখাই। বায়ুথলির গায়ে যে ছোট ছোট কোষগুলো লেগে থাকে, সরি, দেখো বায়ুথলির গায়ে যে ছোট ছোট কোষগুলো লেগে থাকে, এই কোষগুলোকে বলা হয় ট্রাকিউল কোষ। ট্রাকিউল কোষ, ঠিক আছে, এগুলোর নাম হলো ট্রাকিউল কোষ। ট্রাকিউল কোষের ভেতর থেকে সরু সরু দেখো আরো একগুলা শ্বাসনালী বের হবে। সরু সরু যে শ্বাসনালীগুলো বের হলো ট্রাকিউল কোষের ভেতর থেকে, তাদের নাম কিন্তু ট্রাকিউল নালী। এখন এই ট্রাকিউল গুলো কোথায় চলে যাবে? দেহের বিভিন্ন কোষে। এগুলো হলো ঘাসফড়িং এর বিভিন্ন দেহ কোষ, এগুলোর মধ্যে তারা বাতাস সাপ্লাই করতে যাবে। ট্রাকিউল গুলো বিভিন্ন দেহ কোষের মধ্যে এবার বাতাস নিয়ে চলে যাবে, এই হলো ঘটনা। তাহলে কোত্থেকে কোথায় বাতাসগুলো গেল ধারাবাহিকতাটা বুঝো। শ্বাসরন্ধ্র দিয়ে বাতাস ঢুকলো, বাতাস ঢুকলো হলো শ্বাসরন্ধ্র দিয়ে, তারপর বাতাসটা চলে গেল হচ্ছে অ্যাট্রিয়ামে, তারপর ট্রাকিয়া দিয়ে বাতাসটা চলে গেল বায়ুথলিতে, তারপরে এই যে ট্রাকিউল কোষের ভেতর দিয়ে বাতাসটা ট্রাকিউলের ভেতর দিয়ে দেহ কোষে চলে যায়। তাহলে প্রথমে হলো শ্বাসরন্ধ্র, তারপরে অ্যাট্রিয়াম, তারপর ট্রাকিয়া, তারপরে বায়ুথলি, ট্রাকিউল কোষ, ট্রাকিউল, তারপরে দেহ কোষ, এভাবে আসলে বাতাস যায়। এই ধারাবাহিকতাটা ওখানে খুঁজতে হবে আমাদের। একটু আমরা খুঁজি, লক্ষ্য করো। শ্বাসরন্ধ্র, হ্যাঁ, তারপরে ট্রাকিয়া, অ্যাট্রিয়াম নাই, এখানে কোথাও অ্যাট্রিয়াম নাই, তাই অ্যাট্রিয়ামের ব্যাপারটা আমরা একটু বাদ দিই, অ্যাট্রিয়াম বাদ। শ্বাসরন্ধ্র, ট্রাকিয়া, বায়ুথলিও কোথাও নাই, তাহলে বায়ুথলির অপশনটাও বাদ দিই। শ্বাসরন্ধ্র, ট্রাকিয়া, ট্রাকিউল কোষ, শ্বাসরন্ধ্র, ট্রাকিয়া, ট্রাকিউল কোষ, ট্রাকিউল। ওকে, প্রথমটাই উত্তর, প্রথমটাই উত্তর, প্রথমটাতে সঠিক উত্তর দেওয়া আছে। এর পরের প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি, এরপরে কি লেখা আছে দেখো। ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্রের সংখ্যা মোট 10 জোড়া বা 20টি, কিন্তু তার বুকে কয়টা শ্বাসরন্ধ্র আছে সেটা আমাদের আলোচনা করতে হবে। ঘাসফড়িং এর যদি একটা সংক্ষিপ্ত ছবি আঁকি, এটা মনে করো ঘাসফড়িং এর মাথা,
এগুলো হলো বুকের খণ্ড, একটা খণ্ড, দুটা খণ্ড, বুকের তিনটা খণ্ড। তারপরে তার পেট, পেটে 11টা খণ্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই তো ঘাসফড়িং এর বডিটা অনেকটা এরকম, ঠিক আছে। তোমরা লক্ষ্য করো, ঘাসফড়িং এর এইটুকু অংশকে বলা হয় তার বুক বা বক্ষ, এটা হলো তার বক্ষ। আর এই অংশটাকে বলা হয় তার উদর, ঠিক আছে। তো এখন এই বুকের মধ্যে কতগুলো শ্বাসরন্ধ্র রয়েছে দেখো। বুকের প্রথম খণ্ডতে কোনো শ্বাসরন্ধ্র নাই, দ্বিতীয় খণ্ডের এই পাশে একটা আছে, পেছনে আরেকটা আছে, এই পাশে একটা আছে, তৃতীয় খণ্ডতে ওপাশে আরেকটা আছে। অর্থাৎ বুকের 2 নম্বর খণ্ডতে এক জোড়া শ্বাসরন্ধ্র, বুকের 3 নম্বর খণ্ডতে আরেক জোড়া শ্বাসরন্ধ্র। তার মানে বুকের দিকে 2 জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান। এবং পেটে বা উদরে এরকম দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া। এবং পেটের মধ্যে মোট 8 জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান। সব মিলে কত জোড়া? 10 জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান ঘাসফড়িং এর, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো। তাহলে ঘাসফড়িং এর সব মিলে শ্বাসরন্ধ্রের সংখ্যা হলো 10 জোড়া, বুকে রয়েছে 2 জোড়া এবং পেটে রয়েছে মোট 8 জোড়া শ্বাসরন্ধ্র। এটা আমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্নতে কি বলেছিল, বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? তোমরা উত্তর বুঝতে পেরেছো। উত্তর কিন্তু 2 জোড়া হবে। 2 জোড়া শ্বাসরন্ধ্র তার বক্ষ অঞ্চলে রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। ঘাসফড়িং এর রেচন অঙ্গ কোনটা? কিসের মাধ্যমে ঘাসফড়িং রেচন করে? তোরা মনে রাখবে, ঘাসফড়িং কিন্তু রেচন করে মালপিজিয়ান নালিকার মাধ্যমে। ঘাসফড়িং রেচন করে কিসের মাধ্যমে? মালপিজিয়ান নালিকার মাধ্যমে। এটাই হলো ঘাসফড়িং এর রেচন অঙ্গ। ঘাসফড়িং এর রেচন অঙ্গ হলো মালপিজিয়ান নালিকা। এই নেফ্রিডিয়া এটা হলো অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ। অ্যানিলিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। শিখাকোষ এটা হচ্ছে ফিতাকৃমিদের রেচন অঙ্গের নাম। আর এই মালপিজিয়ান বডি এটা মানুষের রেচন অঙ্গতেই থাকে। মানুষের নেফ্রনের মধ্যে মালপিজিয়ান বডি থাকে, মানুষের কিডনিতেই এই জিনিসটা থাকে, মালপিজিয়ান বডি থাকে। তাহলে বুঝতে পারছো কোনটার উত্তর কি হচ্ছে? ঠিক আছে, পরের প্রশ্নতে চলে যাই এবার আমরা। নিচের কোনটি বা কোন বৈশিষ্ট্যটি স্ত্রী ঘাসফড়িং এ দেখা যায়? এই জিনিসগুলোর মধ্যে কোনটা স্ত্রী ঘাসফড়িং এ দেখা যায়? তোরা মনে রাখবে, উভিপোজিটর, এখানে যে উভি কথাটা আছে না, উভি কথাটা এসছে ওভাম থেকে। ওভাম মানে হলো ডিম। উভিপোজিটরের মাধ্যমে ঘাসফড়িং ডিম পারে, এই জন্য উভিপোজিটরটাই স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে রয়েছে। উভিপোজিটরের মাধ্যমে ঘাসফড়িং ডিম পারে, এটাই স্ত্রী ঘাসফড়িং এর রয়েছে। সুপ্রা অ্যানাল প্লেট, অ্যানাল সার্কি আর সেমিনাল ভেসিকল, এই তিনটা জিনিস পুং ঘাসফড়িং এর থাকে। পুং ঘাসফড়িং এর থাকে। পুং ঘাসফড়িং এর এই তিনটা জিনিস থাকে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। শুধু উভিপোজিটরটাই থাকে স্ত্রী ঘাসফড়িং এর, বাকি তিনটা জিনিস কিন্তু থাকে পুরুষ ঘাসফড়িং এর। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? দেখো, শুক্রাণু ডিম্বাণু বানানোর যে পদ্ধতি, ক্রম পদ্ধতি, সেগুলার কিন্তু একটা ধারাবাহিকতা দেওয়া আছে। কোন ধারাবাহিকতাটা সঠিক আমাদের একটু আলোচনা করতে হবে। ধারাবাহিকতাটা তোমাদের যদি আমি একটু এখানে সংক্ষেপে বুঝাই, ব্যাপারটা অনেকটা এরকম, লক্ষ্য করো। আসলে হয় কি, ডিম্বাণু বলো আর শুক্রাণু বলো, বানানোর পদ্ধতি মোটামুটি সেম সেম, ধাপগুলো সেম। শুক্রাণু বানানোর পদ্ধতিটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস মানে হলো শুক্রাণু বানানোর পদ্ধতি। স্পারমাটোজেনেসিস হচ্ছে শুক্রাণু তৈরির পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, এটার নাম হলো ওজেনেসিস। ওজেনেসিস হচ্ছে ডিম্বাণু বানানোর পদ্ধতি। ওজেনেসিস হচ্ছে ডিম্বাণু বানানোর পদ্ধতি। ঘটনা কিন্তু মোটামুটি সেম। আমরা যদি শুক্রাণু বানানোর পদ্ধতি আর ডিম্বাণু বানানোর পদ্ধতির মধ্যে একটা পড়ি, ডিম্বাণুটাই পড়ি। ডিম্বাণুটা একটু লিখতে হবে কম, আমি ডিম্বাণুটাই তোমাদেরকে একটু বুঝাই। সবাই লক্ষ্য করো, যেটা হয়, প্রথমে একটা কোষ ডিম্বাণু বানানোর জন্য প্রস্তুত হয়, তার নাম হলো ওগুনিয়া। ওগুনিয়া। এটা যদি শুক্রাণু বানানোর কোষ হয় তাহলে নাম হবে স্পারমাটোগোনিয়া। সেম, যেহেতু আমি শুধু ডিম্বাণুটাই লিখি, শুক্রাণুটা লিখছি না। ওগুনিয়া তারপরে পরিবর্তিত হয়, পরিণত হয় ও সাইটে। ওগুনিয়া থেকে তৈরি হয় ও সাইট। ও সাইটটা মিওসিস বিভাজন করে তৈরি করে হলো ওটিড আর ছোট ছোট কিছু পোলার বডি। তো যাই হোক, ওটিড।
আর ওটিড থেকেই তৈরি হয় হলো উভাম বা ডিম, উভাম বা ডিম্বাণু। ঠিক আছে, তাহলে ওগুনিয়া, ওসাইট, ওটিড, ওভাম বা ডিম্বাণু, এটাই কিন্তু ধারাবাহিকতা, এটা আমাদের খুঁজতে হবে। দেখো এটা কিন্তু আছে, এই যে দেখো ওগুনিয়া, এরপরে ওসাইট, তারপর ওটিড এবং ডিম্বাণু। উপরেরটা কিন্তু ভুল, দেখো ওসাইট ওগুনিয়া ভুল আছে। স্পার্মা মানে শুক্রাণুর ব্যাপারটা যদি তুমি ব্যাখ্যা করতে এভাবেই হতো, তাহলে হতো স্পার্মাটোগুনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটিড আর শুক্রাণু, এরকম হতো, কিন্তু ওটা কিন্তু অপশনে নাই, শুক্রাণুটা নাই, ডিম্বাণুটা সঠিকভাবে দেওয়া আছে, এটাই হলো উত্তর। ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণু বানানোর ধারাবাহিকতা এটাই, ওগুনিয়া ওসাইট, ওটিড ওভাম। শুক্রাণু হলে স্পার্মাটোগুনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্ম। মানুষের থেকে শুরু করে যে কোনো জীবেরই, উন্নত যে কোনো যে কোনো জীব না, মানুষ থেকে শুরু করে যে কোনো উন্নত প্রাণীরই এভাবেই কিন্তু শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। এগুলাই কিন্তু স্পার্মাটোজেনেসিস ও জেনেসিসের পদ্ধতি। ঠিক আছে, পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো। নিম থেকে পূর্ণাঙ্গে পরিণত হতে ঘাসফড়িং কয়বার খোলস মোচন করে? নিম মানে হচ্ছে ঘাসফড়িং এর বাচ্চা বা বেবি। ধরা যাক এটা হচ্ছে ঘাসফড়িং এর বেবি। ঘাসফড়িং এর বেবিটা খুবই ছোট, তার ডানা থাকে না, তার শুধু পা থাকে, শরীরটা খুবই দুর্বল টাইপের, পা থাকে, ডানা নাই। তারপরে সে একটু রূপান্তরিত হয়, পূর্ণাঙ্গ ঘাসফড়িং হয়ে যায়। এই যে ডানা আছে, পাও সুগঠিত, শরীর সম্পূর্ণ সুগঠিত। তাহলে এই যে দেখো বেবি ঘাসফড়িং যেটা, এটাকে কিন্তু বলা হয় নিম্ফ, আর এটা কিন্তু পূর্ণাঙ্গ ঘাসফড়িং। বেবি ঘাসফড়িং বা নিম্ফ থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ পরিণত হতে ঘাসফড়িং 5 বার খোলস মোচন করে, খোলস মোচন করে। তাহলে ঘাসফড়িং তার জীবদ্দশায় সব মিলে 5 বার খোলস মোচন করে। কতবার খোলস মোচন করছে? 5 বার খোলস মোচন করছে ঘাসফড়িং, জীবনে সব মিলে 5 বার খোলস মোচন করে। পরের প্রশ্নটি একটু লক্ষ্য করো, নিচের কোনটি ঘাসফড়িং এর স্ত্রী জননতন্ত্রের অংশ? কোনটা ঘাসফড়িং এর স্ত্রী জননতন্ত্রে থাকে? মানে ঘাসফড়িং এর যদি স্ত্রী প্রজননতন্ত্র আমরা দেখি, তাহলে এই জিনিসগুলোর মধ্যে কোনটা আছে? তোমরা যদি খেয়াল করো দেখবে ঘাসফড়িং এর স্ত্রী প্রজননতন্ত্রে আমরা হচ্ছে সর্বপ্রথম পাবো হলো ডিম্বাণু তৈরির জায়গা বা ডিম্বাশয়। আমরা ডিম্বাশয় পাবো, এটা তো অবশ্যই আমরা পাবো। আমি একটু ছবি এঁকেই তোমাদের দেখাই, তাহলে বেশি ক্লিয়ার হবে। ধরা যাক এটা হচ্ছে ঘাসফড়িং এর একটা ডিম্বাশয়, এটা হচ্ছে আরেকটা ডিম্বাশয়। ঘাসফড়িং এর এরকম ডিম্বাশয় আছে। তাহলে আমরা প্রথমে পাচ্ছি হলো ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো বেরিয়ে আসে এরকম কিছু নল দিয়ে, এরকম কিছু নল দিয়ে ডিম্বাণুগুলো বেরিয়ে আসে। নলগুলো বেশি মোটা হলো, কিছু নল দিয়ে ডিম্বাণুগুলো বের হয়ে চলে আসে। এই নলটা দিয়ে ডিম্বাণুগুলো বের হয়ে চলে আসে। যেই জায়গাতে নলগুলো এসে অ্যাটাচড হয়, এই জায়গাটাকে বলা হয় যোনি, যোনি বা ভ্যাজাইনা বলা হয়। তাহলে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হয়, এর মধ্যে ডিম্বাণু তৈরি হয়, এর মধ্যেও ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণুগুলো বের হয়ে আসে এই নল দিয়ে, তারপর ডিম্বাণুগুলো চলে আসে কোথায়? যোনি বা ভ্যাজাইনাতে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তোমরা এখানে লক্ষ্য করো। এই জায়গাটা দেখো একটা বড় এরকম থলি থাকে, এই থলিটাকে বলা হয় স্পার্মাথিকা, স্পার্মাথিকা বা শুক্রধানী। স্পার্মাথিকা বা শুক্রধানী, এই জিনিসটা কিন্তু ঘাসফড়িং এর স্ত্রী ঘাসফড়িং এর শরীরে থাকে। এই ব্যাপারটা অনেকেরই অবিশ্বাস্য মনে হয়। সবাই সাধারণত চিন্তা করে, কমন সেন্স দিয়ে ভাবে যে স্যার স্পার্মাথিকা, শুক্রধানী, শুক্রাণু টাইপের জিনিসপত্র, এটা তো পুরুষ ঘাসফড়িং এর শরীরে থাকার কথা। স্ত্রী ঘাসফড়িং এর শরীরে স্পার্মাথিকা কেন থাকে? ঘটনা যেটা, পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং যখন মিলিত হয়, মিলনের পরপরই পুরুষ ঘাসফড়িং মারা যায়। তখন পুরুষ ঘাসফড়িংটা স্ত্রী ঘাসফড়িং এর শরীরে অনেক শুক্রাণু দিয়ে যায়। স্ত্রী ঘাসফড়িং সেই শুক্রাণুটা এই থলির মধ্যে জমা করে রাখে। এখন স্ত্রী ঘাসফড়িং আরো 5-7 দিন বাঁচে। স্ত্রী ঘাসফড়িং এই জমানো থলি থেকে, স্পার্মাথিকা থেকে শুক্রাণু নিয়ে নিয়ে ডিম্বাণুর সঙ্গে নিষেধ করে করে ডিম পারে। মানে শুক্রধানীর মধ্যে বা স্পার্মাথিকার মধ্যে শুক্রাণুই থাকে, কিন্তু শুক্রাণুটা ঘাসফড়িং, স্ত্রী ঘাসফড়িংটা তৈরি করে না, এটা পুরুষ ঘাসফড়িং এর থেকে নেওয়া। শুক্রাণু জমে রাখার একটা থলি, স্পার্মাথিকা হচ্ছে শুক্রাণু জমায় রাখার একটা থলি, এটা কিন্তু স্ত্রী ঘাসফড়িং এর শরীরে বিদ্যমান। তাহলে কোনটি ঘাসফড়িং এর স্ত্রী জননতন্ত্রের অংশ? তাহলে উত্তর হবে কি বলো? স্পার্মাথিকা। ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী, এগুলো পুরুষ ঘাসফড়িং এর প্রজননতন্ত্রতে রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো।
ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়, ঘাসফড়িং এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো একটু আমরা অ্যানালাইসিস করব, কোনটা সঠিক নয়। ঘাসফড়িং এর যৌন দ্বিরূপতা বিদ্যমান। যৌন দ্বিরূপতা মানে বোঝো যে পুরুষ সদস্য এবং নারী সদস্য দেখতে আলাদা হবে, এই ব্যাপারটাকে বলা হয় যৌন দ্বিরূপতা। মানুষেরও যৌন দ্বিরূপতা রয়েছে, মানুষের পুরুষ সদস্যগুলো দেখতে একরকম, নারী সদস্যগুলো দেখতে কিন্তু আরেক রকম। মানুষের যৌন দ্বিরূপতা রয়েছে, ঘাসফড়িং এরও যৌন দ্বিরূপতা রয়েছে। নারী ঘাসফড়িং এর শরীরের শেষের দিকে আমরা ওভিপোজিটর দেখতে পাই, কিন্তু পুরুষ ঘাসফড়িং এর শরীরের শেষ পাতায় আমরা অ্যানাল সার্কি দেখতে পাই, মানে নারী সদস্য পুরুষ সদস্য দেখতে আলাদা। তাহলে যৌন দ্বিরূপতা বিদ্যমান, এটা সঠিক আছে। কিন্তু ডিম সেন্ট্রোলেসিথাল, সেন্ট্রো মানে হলো কেন্দ্র, লেসিথাল মানে হলো কুসুম। কোন ডিমের কেন্দ্রতে যদি কুসুম থাকে তাহলে সেই ডিমকে বলে সেন্ট্রোলেসিথাল। তাহলে এটাও কিন্তু ঘাসফড়িং এর জন্য সঠিক, ঘাসফড়িং এর ডিমটা সেন্ট্রোলেসিথালই হয়। তারপরে ঘাসফড়িং দেখো শরৎকালে ডিম দেয়, এটাও সঠিক, ঘাসফড়িং শরৎকালে ডিম দেয়। ভুল কোনটা? রূপান্তর সম্পূর্ণ। ঘাসফড়িং এর সম্পূর্ণ রূপান্তর হয় না। তোমরা মনে রাখবে প্রাণীদের দুই রকম রূপান্তর হয়, নিম্ন শ্রেণীর প্রাণীদের দুই রকম রূপান্তর হয়। কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা জন্ম যখন নেয় তখন দেখতে একরকম, পরবর্তীতে একদম বদলে যায়। যাদের শরীরে অনেক বড় চেঞ্জ হয় তাদের এই রূপান্তরটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। আর কিছু প্রাণী আছে যাদের শরীরে সামান্য চেঞ্জ হয় তাদেরকে বলে অসম্পূর্ণ রূপান্তর। মানুষের কোনো রূপান্তর হয় না, মানুষের শুধু বৃদ্ধি হয়। আমি একটু কনসেপ্টটা বুঝাই। মশা যখন ডিম পারে, মশার যে বাচ্চাগুলো তৈরি হয় যাদেরকে মশার লার্ভা বলা হয়, কিলবিলে পোকার মতো, ওই কিলবিলে পোকাওয়ালা মশার লার্ভাটা একসময় উঠতে পারা ডানাওয়ালা মশায় পরিণত হয়। তার মানে মশার অনেকখানি রূপান্তর হয়, মশার রূপান্তরটা হলো সম্পূর্ণ রূপান্তর। কিন্তু ঘাসফড়িং এর দেখো, ঘাসফড়িং এর বাচ্চা তার কোনো ডানা নাই, কিন্তু পূর্ণাঙ্গ হলে ডানা হয়ে যায়, তার মানে কিছুটা রূপান্তর হয়েছে কিন্তু বেশি রূপান্তর না। এই জন্য ঘাসফড়িং এর হলো অসম্পূর্ণ রূপান্তর। কিন্তু মানুষের কোনো রূপান্তরই হয় না, মানুষের বাচ্চা আর বড় মানুষ দেখতে একই রকম, মানুষের রূপান্তর নাই। ঘাসফড়িং এর হবে অসম্পূর্ণ রূপান্তর, এখানে রূপান্তর সম্পূর্ণ দেওয়া আছে, এটা কিন্তু ভুল, এটাই উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নটা একটু লক্ষ্য করি আমরা। ঘাসফড়িং এর স্থিমিত আলোতে দর্শনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ঘাসফড়িং দুই রকম দর্শন কৌশল প্রদর্শন করে। ঘাসফড়িং যখন স্থিমিত আলোতে থাকে বা কম আলোতে থাকে, ঘাসফড়িং যখন কম আলোতে থাকে তখন সে খুব ভালো দেখতে পায় না, তার দেখতে বেশ অসুবিধা হয়। এই দর্শন কৌশলটাকে বলা হয় কিন্তু সুপার পজিশন। সুপার পজিশন, সুপার পজিশন। সুপার পজিশনের জন্য কয়েকটা তথ্য তোমরা মনে রাখবে। সুপার পজিশনে যে দন্তস্ব আছে, তো এই সময় তোমরা মনে রাখবে সব রকম আবরণ সংকুচিত থাকে। তাহলে কে সংকুচিত থাকে? এখানে আবরণগুলো সংকুচিত থাকে, এখানে বিভিন্ন রকম আবরণ সংকুচিত থাকে। কারা সংকুচিত থাকে? আবরণগুলো সংকুচিত থাকে। এটা হলো সুপার পজিশনের একটা বৈশিষ্ট্য। আর এই সময় তারা কিন্তু খুব ভালো দেখতে পায় না, ঘোলা প্রতিবিম্ব তৈরি হয়। ঘোলা প্রতিবিম্ব তৈরি হয়। এই সময় আরেকটা সমস্যা হয়, তার চোখের মধ্যে অনেকগুলো ওমাটিডিয়াম থাকে। কখনো কখনো দেখা যায় একটা ওমাটিডিয়ামের মধ্যে অনেকগুলো আলো চলে এসছে, আবার কোনো ওমাটিডিয়ামের মধ্যে আলোই আসেনি। একটা ওমাটিডিয়ামের মধ্যে একাধিক আলো চলে এসছে, কোনো ওমাটিডিয়ামের মধ্যে কিন্তু আলো আসেনি, এরকম একটা সমস্যা সৃষ্টি হয় এখানে। এই হলো স্থিমিত আলোতে দর্শন কৌশল। তাহলে দেখো, স্পষ্ট বিম্ব তৈরি হয় এটা অবশ্যই হবে না, কারণ আমরা আগেই জেনেছি ঘোলা প্রতিবিম্ব তৈরি হয়। অ্যাপোজিশন বিম্ব তৈরি করে, এটাও না, আমরা জেনেছি স্থিমিত আলোতে সুপার পজিশন হয়। রঞ্জক আবরণদ্বয় প্রসারিত থাকে। দেখো আমি কি লিখেছি, সুপার পজিশনের সময় সংকুচিত থাকে, বিভিন্ন আবরণগুলো এই সময় সংকুচিত থাকে। তাহলে এটাও হবে না, আবরণগুলো এটাও হবে না। তাহলে বাঁচলো কি বলে এখানে, উভয় আলোক রশ্মি গ্রহণ করে। তোমাদের ওই যে বললাম একটা ওমাটিডিয়াম কয়েকটা জায়গা থেকে আলো গ্রহণ করে, একটা ওমাটিডিয়াম অনেক জায়গা থেকে আলো গ্রহণ করে, মানে কোনো কোনো ওমাটিডিয়াম বেশি বেশি আলো গ্রহণ করে, কিন্তু আলোই পায় না, এই জন্য এই অপশনটা হবে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নটা একটু লক্ষ্য করি আমরা। নিচের কোনটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? ঘাসফড়িং এর চোখের কোন অংশটা প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? ঘাসফড়িং এর চোখের যে একক তার নাম হলো ওমাটিডিয়াম। ঘাসফড়িং এর চোখের যে ছোট ছোট এককগুলো থাকে তাদের নাম হলো ওমাটিডিয়াম। ওমাটিডিয়ামের কিন্তু আবার অনেকগুলো অংশ রয়েছে। ওমাটিডিয়ামের এরকম একটা জিনিস রয়েছে প্রথমে, যার নাম হলো কর্নিয়া। ওমাটিডিয়ামের প্রথমে রয়েছে হচ্ছে কর্নিয়া, কর্নিয়ার ঠিক নিচে রয়েছে কর্নিয়াজেন। এই যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি এদের নাম হলো কর্নিয়াজেন।
কর্নিয়ার ঠিক নিচে রয়েছে কর্নিয়া জেল। তারপরে ওমাটিডিয়ামের মধ্যে এরকম লম্বা লম্বা কিছু জিনিসপত্র রয়েছে, এদের নাম হলো কোন বা ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন, ক্রিস্টালাইন কোনের গায়ে আবার কিছু কোষ আছে যাদের নাম হলো ক্রিস্টালাইন কোন কোষ। এই যে এই জিনিসগুলা, এদের নাম হলো ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ। এই জিনিসগুলোর নাম হলো ক্রিস্টালাইন কোন কোষ। তারপরে তার চোখের একদম ভেতরের দিকে রয়েছে এই জিনিসটা, এই জিনিসটার নাম হলো র্যাবডোম, বা এটাই হলো রেটিনা। এটাই হলো র্যাবডোম বা রেটিনা। এর গায়ে আবার এক গাদা কোষ আছে, এর গায়ে যে কোষগুলো লেগে থাকে তাদের নাম হলো রেটিনুলার কোষ, রেটিনুলার কোষ। ঘাসফড়িংয়ের চোখে বেশ কিছু আবরণ আছে, আবরণগুলো যদি দেই, এই যে এটা একটা আবরণ, এটা একটা আবরণ। এই আবরণগুলোকে বলা হয় আইরিশ রঞ্জক আবরণ, আর এই আবরণগুলোকে বলা হয় রেটিনাল রঞ্জক আবরণ। আবরণ নিয়ে তেমন কিছু আলোচনা নাই, আপাতত আমাদের পড়ার দরকার হচ্ছে না। এবার আমরা বোঝার চেষ্টা করি ঘাসফড়িং দেখে কিভাবে। ধরা যাক ঘাসফড়িংয়ের চোখের সামনে এই জায়গাতে একটা মানুষ আসলো, মানুষের গা থেকে আলোটা এসে পড়বে প্রথমে কর্নিয়াতে। তাহলে কর্নিয়াতে প্রথমে এসে আলো পড়ে, এটা আলো গ্রহণকারী অংশ। তারপরে কর্নিয়া থেকে আলোটা চলে আসে ক্রিস্টালাইন কোনে। ক্রিস্টালাইন কোন আলোটাকে প্রতিসরণ করে, আলোটাকে প্রতিসরণ করে অর্থাৎ পাস হতে দেয়। তারপর আলোটা চলে যায় কোথায়? র্যাবডোম বা রেটিনাতে। রেটিনাতে ছবি গঠন হয়, চিত্র গঠন হয়, সেটা হলো আলোক সংবেদী অংশ। আমরা মনে রাখবো কর্নিয়া হলো আলো গ্রহণকারী, আলো গ্রহণ করবে। কর্নিয়া হচ্ছে আলো গ্রহণ করবে। ক্রিস্টালাইন কোন যে, এই যে কোণের মতো দেখতে, আইসক্রিমের কোণের মতো দেখতে, এই হলো আলো প্রতিসরণ করবে, এ হলো আলো প্রতিসরণ করবে। আর আলোর ব্যবহার করে সেখান থেকে সংবেদ তৈরি করবে হলো রেটিনা বা র্যাবডোম, এ হলো আলোক সংবেদী জায়গা। এগুলা কিন্তু খুবই দরকারি এমসিকিউ, আলোক সংবেদী। তাহলে লক্ষ্য করো তো কি উত্তরটা হবে এখানে। কোনটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে? উত্তর হবে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন কোষ না কিন্তু এটা, ক্রিস্টালাইন কোন কোষ ক্রিস্টালাইন কোনকে দেখাশোনা করে। ক্রিস্টালাইন কোন উত্তর হবে, কোন কোষ না, শুধু কোন উত্তর হবে। এটাই হলো উত্তর, ঠিক আছে। পরের প্রশ্নটা একটু দেখি। পুঞ্জাক্ষীর কোন অংশটা আলো গ্রহণ করে? আমি একটু আগে উত্তর দিলাম কর্নিয়ায় কিন্তু আলো গ্রহণ করে। তাহলে উত্তর কি হবে এখানে? কর্নিয়া। কর্নিয়া হচ্ছে আলো গ্রহণ করে, কর্নিয়া আলো গ্রহণ করে। আর র্যাবডোম সে হচ্ছে আলোক সংবেদী অংশ। তারপরের প্রশ্নটা দেখো, ঘাসফড়িং এর সুপার পজিশন প্রতিবিম্বের জন্য কোনটি সঠিক? এখানে আমরা সুপার পজিশন পড়েছি, এই যে সুপার পজিশনের জন্য এই কয়টা ইনফরমেশন, কম আলোতে হয় বা স্থিমিত আলোতে হয়, বিভিন্ন আবরণ সংকুচিত থাকে, ঘোলা প্রতিবিম্ব তৈরি হয়। সুপার পজিশনে সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় না, ভুল। বস্তুর খণ্ড খণ্ড বিম্ব তৈরি হয় না ট্র্যাপোজিশনে। আইরিশ আবরণদ্বয় সংকুচিত থাকে, হ্যাঁ আবরণ সংকুচিত থাকে। রেটিনাল আবরণ প্রসারিত থাকে না, আবরণ প্রসারণ না, আবরণ সংকুচিত থাকে, অর্থাৎ সি এখানে উত্তর হবে, ঠিক আছে। পরের প্রশ্নটা একটু দেখি। সুপার পজিশন প্রতিবিম্বের জন্য বলছে কি, এই আগে আমরা সুপার পজিশন পড়লাম, এই যে এখানে পড়লাম তো আমরা সুপার পজিশন, আমরা ইতিমধ্যে জানি সুপার পজিশনের ব্যাপার অনেক কিছুই। মৃদু আলোতে হয়, ঠিক আছে। তির্যক আলো এবং উলম্বিক আলো উভয় রকমই দরকার। বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক পৃথক প্রতিবিম্ব তৈরি হয়, এটা না, এটা হলো অ্যাপোজিশনের বৈশিষ্ট্য। প্রথম দুটা উত্তর হবে, প্রথম দুটা উত্তর হবে। তাহলে প্রথম দুটা উত্তর আছে কোথায়? এতে, এ উত্তর। তাহলে এখানে উত্তর হচ্ছে তাহলে এ। ঘাসফড়িং এর উদরের খণ্ডকে কি বিদ্যমান? ঘাসফড়িং এর পেটের যে খণ্ডগুলো রয়েছে সেখানে কি কি থাকে? তোমরা মনে রাখবে, আমি যদি একটা ঘাসফড়িং এর ছবি দেখাই তোমাদের, এটা হলো ঘাসফড়িং এর মাথা, এটা হলো বুকের প্রথম খণ্ড, বুকের দ্বিতীয় খণ্ড, বুকের তৃতীয় খণ্ড, এগুলো হলো পেটের খণ্ড। লক্ষ্য করো পেটের মধ্যে অনেকগুলো খণ্ড আছে।
এগুলা মনে করো পেটের খণ্ড, এটা একটা পেটের খণ্ড, এটা একটা, এটা একটা। একটু বুঝো, বুকের প্রতিটা খণ্ডের মধ্যে তিনটা করে অংশ। বুকের প্রতিটা খণ্ডের যে উপরের অংশটা আছে, এই অংশটার নাম হলো টারগাম। বুকের প্রতিটা খণ্ডের উপরের অংশের নাম হলো টারগাম। বুকের প্রতিটা খণ্ডের এই যে নিচের অংশটা, এর নাম হলো স্টারনাম। আর এই যে মাঝখানের যে অংশটা, বুকের প্রতিটা খণ্ডের যে মাঝখানের অংশটা, এর নাম হলো প্লিউরন। টারগাম উপরের অংশের নাম, স্টারনাম নিচের অংশের নাম, আর দুই পাশের যে অংশটা রয়েছে তাকে বলা হয় কিন্তু প্লিউরন। ঘাসফড়িং এর বুকের মধ্যে প্রতিটা খণ্ডতেই তিনটা করে অংশ রয়েছে, ঠিক আছে। পেটের মধ্যে কি হয়, পেটের মধ্যে শুধু উপরের যে অংশটা অর্থাৎ টারগাম সেটা থাকে, আর নিচের যে অংশটা যার নাম হলো স্টারনাম সেটা থাকে, প্লিউরন নাই। আমি মনে রাখতাম তথ্যটা অনেকটা এভাবে, পেটে প্লিউরন নাই, পেটে প্লিউরন নাই, পেটে প্লিউরন নাই, এটা আমাদের মনে রাখতে হবে। পেটে প্লিউরন নাই, পেটে প্লিউরন নাই, ভালো করে মনে রাখতে হবে। পেটে প্লিউরন নাই। পেটে তাহলে কি কি আছে? টারগাম আছে আর স্টারনাম আছে, টারগাম আছে আর স্টারনাম আছে, প্লিউরন নাই। তাহলে 1, 2 উত্তর হবে, এটা হলো উত্তর, ঠিক আছে। পরের প্রশ্নটা একটু দেখি আমরা। ল্যাবিয়ামের অংশ, ঘাসফড়িং এর নিচের ঠোঁটটাকেই কিন্তু বলা হয় ল্যাবিয়াম। ল্যাব্রাম মানে উপরের ঠোঁট, ল্যাবিয়াম মানে হলো নিচের ঠোঁট, নিচের ঠোঁট। ঘাসফড়িং এর নিচের ঠোঁটের নাম হলো ল্যাবিয়াম। ল্যাবিয়ামে কয়েকটা অংশ থাকে, লক্ষ্য করো, একটা ল্যাবিয়ামে কয়েকটা অংশ থাকে। ল্যাবিয়ামের একদম উপরের যে অংশটা তার নাম হলো সাবমেন্টাম। সাবমেন্টাম। ল্যাবিয়ামের একদম উপরের যে অংশটা তার নাম হলো সাবমেন্টাম। ল্যাবিয়ামের যে মাঝামাঝি অংশটা রয়েছে তার নাম হলো মেন্টাম। আর ল্যাবিয়ামের এই যে নিচের দিকের যে অংশটা, সোজা হলো না, সমান হলো না, এর নিচের অংশটার নাম হলো লিগিউলি। লিগিউলি, লিগিউলিতে অনেক লোমটোম থাকে, লিগিউলির স্ট্রাকচার অনেকটা এরকম। তাহলে এটা হচ্ছে ঘাসফড়িং এর ল্যাবিয়াম। ল্যাবিয়ামের উপরের অংশটার নাম হলো সাবমেন্টাম, মাঝের অংশটার নাম মেন্টাম, আর নিচের অংশটার নাম হলো লিগিউলি। এছাড়াও ঘাসফড়িং এর এই ল্যাবিয়ামে দাড়ি থাকে, এই যে এগুলা হলো সেই দাড়ি, এই দাড়িগুলোর নাম হলো ল্যাবিয়াল পাল্প। পাল্প, ঠিক আছে। তাহলে ল্যাবিয়ামের অংশ কোনটা দেখো, ল্যাবিয়ামে কি কি আছে? মেন্টাম তো আছে, লিগিউলিয়া আছে, গ্যালিয়া নাই। গ্যালিয়া এই জিনিসটা কিন্তু ঘাসফড়িং এর ম্যাক্সিলার অংশ, গ্যালিয়া হচ্ছে ম্যাক্সিলার অংশ। তাহলে উত্তর হবে 1, 3। 1, 3 কোথায় আছে? যে বিতে, উত্তর হচ্ছে 1, 3। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কেমন? ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কেমন? ঘাসফড়িং এর রক্ত উন্মুক্ত প্রকৃতির, ঠিক আছে। ঘাসফড়িং এর গায়ে রক্তনালী নাই, তো রক্ত যেখানে খুশি যেতে পারে। শ্বাসরঞ্জক যুক্ত, শ্বাসরঞ্জক যুক্ত মানে হিমোগ্লোবিন যুক্ত না, ঘাসফড়িং এর রক্তের মধ্যে কোনো হিমোগ্লোবিন নাই, আমাদের আছে। অ্যাওর্টা বিদ্যমান, অ্যাওর্টা মানে হলো হার্টের সামনে রক্তনালী, পেছনের রক্তনালী আছে। ঘাসফড়িং এর হার্টের সামনে আছে সম্মুখ অ্যাওর্টা, হার্টের পেছনে রয়েছে পশ্চাৎ অ্যাওর্টা, অর্থাৎ অ্যাওর্টা কিন্তু তার বিদ্যমান, অর্থাৎ উত্তর হবে 1, 3। এখানে উত্তর হবে 1, 3। পরের প্রশ্নতে চলে যায়। উদ্দীপকে এ চিহ্নিত অংশটির নাম কি? উদ্দীপকে এ চিহ্নিত, দেখো উদ্দীপকে একটা ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র দেখানো হচ্ছে। পরিপাকতন্ত্রের এই যে এ চিহ্নিত অংশ হলো এগুলা, এই জিনিসগুলা কিন্তু ঘাসফড়িং এর হেপাটিক সিকা, এগুলা হলো হেপাটিক সিকা। এই যে উত্তর দেওয়াই আছে এখানে। তাহলে উদ্দীপকের এ চিহ্নিত অংশের নাম হলো ঘাসফড়িং এর হেপাটিক সিকা। হেপাটিক সিকা হচ্ছে উদ্দীপকের এ চিহ্নিত অংশের নাম। উদ্দীপকের বি চিহ্নিত অংশ কোনটা? এই যে এটা হলো বি চিহ্নিত অংশ, এটা হলো মধ্য পরিপাক নালী। মধ্য পরিপাক নালী, ঠিক আছে। মধ্য পরিপাক নালীর জন্য কোনটা সত্য দেখো। পেরিট্রপিক পর্দা দ্বারা আবৃত, ঠিক আছে। প্রোভেন্টিকুলাস নামে পরিচিত না, প্রোভেন্টিকুলাস হচ্ছে গিজার্ডের অপর নাম। ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে সৃষ্টি, এটাও ঠিক আছে। 1, 3 উত্তর হবে এখানে, এই যে 1, 3 উত্তর। মধ্য পরিপাক নালীর জন্য এটা 1, 3 উত্তর। তারপরে দেখো উদ্দীপকের এ রেচন অঙ্গটির নাম কি?
এটাই মনে করো এ। এর নাম কি? এই যে এই নালীটা যেটা আমরা দেখতে পাচ্ছি এর নাম হলো মালপিজিয়ান নালিকা, তাহলে উত্তর হবে মালপিজিয়ান নালিকা। এখানে উত্তর হচ্ছে মালপিজিয়ান নালিকা। তারপরের প্রশ্নটা দেখো, উদ্দীপকের এই অঙ্গটি, মানে এই যে মালপিজিয়ান নালিকাটা পরিপাক নালীতে উন্মুক্ত হয়। হ্যাঁ, এই যে মালপিজিয়ান নালিকাটা এসে মূল যে নালীতে যুক্ত হলো না, এটা কিন্তু পরিপাক নালী। তো প্রথমটা ঠিক আছে। হিমোসিল থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে। হ্যাঁ ঠিক আছে, ঘাসফড়িং এর দেহ গহ্বরকে বলে হিমোসিল, সেখানে যে বর্জ্য থাকে সেগুলোকে সংগ্রহ করে এই মালপিজিয়ান নালিকা, এটাও ঠিক আছে। এর ভেতরে মাইক্রোভিলাই গুলো ব্রাশ বর্ডার গঠন করে। হ্যাঁ এটাও ঠিক আছে, এর ভেতরে এরকম ছোট ছোট কিছু ভিলাই থাকে বা লোম থাকে যেগুলো একসাথে ব্রাশের মতো বর্ডার তৈরি করে, এটাকে বলে ব্রাশ বর্ডার। সবগুলাই উত্তর এখানে ঠিক আছে, সবাই ঠিক আছে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখি এবার। উদ্দীপকের প্রাণীটির হেড ক্যাপসুলের অংশ কোনটি? হেড ক্যাপসুল মানে মাথা আর বহিকঙ্কাল। মাথার বহিকঙ্কাল ছিল সব মিলে কয় রকম, 4 রকম বা 5 রকম। সেগুলা কি কি ছিল আমি একটু যদি বলি, ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। ভার্টেক্স, জেনা, ফ্রন্স এবং ক্লাইপিয়াস। কি আছে এখানে? স্কেপ, পেডিসেল, ল্যাবিয়াম, না এই যে ক্লাইপিয়াস উত্তর আছে। ক্লাইপিয়াস উত্তর হবে এখানে। উদ্দীপকে প্রাণীটির বৈশিষ্ট্য, এই ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কি? মাথা হাইপোগ ন্যাস, না এটা একটু বানান ভুল গেছে, হাইপোগ ন্যাথাস ধরনের, হাইপোগ ন্যাথাস। তারপর আমি এটা উত্তর হিসেবে নিলাম। ঠিক আছে, ঘাসফড়িং এর মাথাটা নিচের দিকে মুখ করা থাকে, তো এই জন্য মুখটাকে বলে হাইপোগ ন্যাথাস। হাইপো মানে নিচের দিকে, ন্যাথো মানে চোয়াল, চোয়ালটা নিচের দিকে মুখ করানো থাকে বলে মাথাকে বলা হয় হাইপোগ ন্যাথাস। ওসেলি থাকে, ঠিক আছে, ওসেলি থাকে। ঘাসফড়িং এর 3টা ওসেলি বা সরলাক্ষী থাকে, 8 জোড়া স্পাইরাকল থাকে, না 10 জোড়া স্পাইরাকল থাকে, এটা হচ্ছে না। তাহলে 1-2 উত্তর, 1-2 উত্তর হচ্ছে এই যে এ অপশন, 1-2 উত্তর। পরের প্রশ্নটা একটু দেখো, উদ্দীপকের এ চিহ্নিত অংশের নাম কি? দেখো হার্টের গায়ে এক ধরনের মাসল দেখানো হচ্ছে, এই মাসলগুলোর নাম অ্যালারি পেশি। ঘাসফড়িং এর হার্টের গায়ে যে মাসলগুলো থাকে তাদের নাম হলো অ্যালারি পেশি। এই চিহ্নিত অংশের নাম হচ্ছে অ্যালারি পেশি। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখি। উদ্দীপকের চিহ্নিত অংশটি মানে অ্যালারি পেশিটি বা হার্টটি রক্ত সংবহনে ভূমিকা পালন করে। ঠিক আছে, অস্টিয়ার সংকোচন প্রসারণে সাহায্য করে। হ্যাঁ, এই অ্যালারি পেশিগুলো যখন টান দেয় তখন হার্টের চেম্বার গুলো খোলে অস্টিয়া নামক ছিদ্রের মাধ্যমে, এগুলো সংকোচন প্রসারণে সাহায্য করে। পেরিভিসেরাল সাইনাসে অবস্থান করে না। ঘাসফড়িং এর শরীরে না 3টা সাইনাস আছে, 3টা গহ্বর আছে। পিঠের দিকের যে গহ্বরটা এটার নাম হলো পেরিকার্ডিয়াল। পেটের দিকের যে গহ্বরটা তার নাম হলো পেরিভিসেরাল। পেরিভিসেরাল। আর নিচের দিকের যে গহ্বরটা তার নাম হলো পেরিনিউরাল। তো আসলে ঘাসফড়িং এর হার্ট থাকে পেরিকার্ডিয়াল সাইনাসে, পেরিভিসেরাল সাইনাসে তার নাড়িভুঁড়ি থাকে, আর পেরিনিউরাল সাইনাসে নাম শুনে বুঝতে পারছো নিউরন থাকে। তাহলে এটা হচ্ছে না, উত্তর হবে 1-2, এই যে 1-2 উত্তর এটা। ঠিক আছে, পরের প্রশ্নটা একটু দেখি। নিচের কোনটি উদ্দীপকের চিত্রের অংশ? এই ছবিতে কি দেখানো হচ্ছে? এখানে কিন্তু একটা ঘাসফড়িং এর ল্যাবিয়াম নামের যে নিচের ঠোঁটটা সেটা দেখানো হচ্ছে। তাহলে এখানে ল্যাবিয়াম দেখানো হচ্ছে। ল্যাবিয়ামের ছবি তোমাদের আগে আমি একবার দেখালাম, তোমাদের ছবিটা আমি উল্টা করে দেখিয়েছি, বা আমি যেটা দেখিয়েছি ওটাই সিধে, এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা উল্টা করে দেওয়া আছে। আমি ল্যাবিয়াম তোমাদের একে দেখালাম, দেখো ল্যাবিয়াম এই জিনিসগুলো আছে, সাবমেন্টাম আছে, মেন্টাম আছে, লিগিউলিয়া আছে এবং ল্যাবিয়াল পাল্প আছে। ঠিক আছে, ল্যাবিয়ামে এই 3টা জিনিস আছে, সাবমেন্টাম, মেন্টাম, লিগিউলি এবং ল্যাবিয়াল পাল্প। তাহলে কি কি ছিল? সাবমেন্টাম, মেন্টাম, লিগিউলি এবং ল্যাবিয়াল পাল্প। এখানে তাহলে আমাদের কোনটা পাওয়া যাচ্ছে যে মেন্টাম, মেন্টাম কমন, মেন্টাম এখানে উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে যাই আমরা। চিত্রের উপাঙ্গটির জন্য প্রযোজ্য, মানে এর জন্য প্রযোজ্য খাদ্য চূর্ণকরণে সাহায্য করে, এটি অধ উষ্ট। হ্যাঁ এটা অধ উষ্ট, এটাতে পাল্প বিদ্যমান, এই দুটা ঠিক আছে। খাবার ভাঙতে এটা সাহায্য করে না, এই তার ঠোঁট ঠোঁট দিয়ে তারা খাবার আসলে ভাঙে না। ঠিক আছে, এরা খাবার চূর্ণ করে কিন্তু তাদের চোয়াল দিয়ে, ম্যাক্সিলা ম্যান্ডিবল দিয়ে। এই দুটাই উত্তর, তাহলে 2-3 এটা উত্তর, 2-3 হচ্ছে উত্তর। পরের প্রশ্নটা একটু দেখি। উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি কোথায় পাওয়া যায়? এটা তো মালপিজিয়ান নালিকা, ছবিতে কিন্তু মালপিজিয়ান নালিকা দেখানো হচ্ছে, মালপিজিয়ান নালিকা দেখানো হচ্ছে।
ছবিতে হচ্ছে মালপিজিয়ান নালিকা দেখানো হচ্ছে। মালপিজিয়ান নালিকা কোথায় কোথায় থাকে? ঘাসফড়িং এ থাকে, আরশোলাতে থাকে, বিভিন্ন পোকামাকড়ের মধ্যে মালপিজিয়ান নালিকা থাকে। ঠিক আছে, এটাই উত্তর। তাহলে উত্তর হবে তাহলে 1 এবং 2, এই যে 1 2 উত্তর হবে। মালপিজিয়ান নালিকা থাকে হচ্ছে ঘাসফড়িং এর আরশোলাতে। উল্লিখিত অঙ্গ অর্থাৎ এই মালপিজিয়ান নালিকা পরিপাক নালীতে উন্মুক্ত হয়, ভালো কথা। রেচন পদার্থ নিষ্কাশন করে, ঠিক আছে। হিমোসিন থেকে বিপাকীয় বর্জ্য সংগ্রহ করে, এটাও ঠিক আছে। সবই উত্তর তাহলে, এখানে এখানে সবই উত্তর। পরের প্রশ্নটা একটু দেখি। খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে কেন? প্রথম প্রাণীর কোন অঙ্গটি খাদ্যনালীতে খাবার প্রেরণে অধিকতর সহায়তা করে? আচ্ছা, উদ্দীপকের প্রথম প্রাণীকে ঘাসফড়িং। ঘাসফড়িং খাদ্য নালীতে প্রেরণে, খাবারটাকে খাদ্য নালী প্রেরণতে সবচেয়ে বেশি সাহায্য করে কে? মনে রাখবে, ঘাসফড়িং এর ঠোঁটগুলো খাবারটাকে গিলতে সবচেয়ে বেশি সাহায্য করে। তার ঠোঁট হচ্ছে ল্যাব্রাম আর ল্যাবিয়াম। আমাদের উত্তর খুঁজতে হবে ল্যাব্রাম আর ল্যাবিয়াম। এই যে এখানে ল্যাবিয়াম উত্তর আছে, উত্তর তাহলে হবে ল্যাবিয়াম। উত্তর হবে এখানে ল্যাবিয়াম, ল্যাব্রাম তো নাই উত্তর, ল্যাবিয়ামটা উত্তর হবে। তারপরের প্রশ্নটা দেখো। খাবার গ্রহণে ঘাসফড়িং ও মানুষের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকে প্রাণীদ্বয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ কোনটি? মানুষ এবং ঘাসফড়িং এর মধ্যে মিল কোথায়? স্বাদ গ্রহণ না। আমরা জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, ঘাসফড়িং স্বাদ গ্রহণ করে মুখের কিছু দাড়ির মাধ্যমে, এটা হচ্ছে না, এটা না। তাহলে সর্বভুক, সর্বভুকও হবে না, কারণ মানুষ সর্বভুক হলো, ঘাসফড়িং শুধু তৃণভোজী, তাহলে এটাও হচ্ছে না। ম্যান্ডিবল ও দাঁত রয়েছে, ম্যান্ডিবল ও দাঁত রয়েছে, এটাও মিল নাই। মানুষের চোয়ালের মধ্যে ম্যান্ডিবল আছে, দাঁতও আছে, ঘাসফড়িং এর শুধু ম্যান্ডিবল আছে, দাঁত নাই। তাহলে মিল কোথায় বলো? মিল হচ্ছে চর্বণ কৌশলে। আমরাও খাবার চিবিয়ে চিবিয়ে খাই, ঘাসফড়িংও খাবার চিবিয়ে চিবিয়ে খাই। যদিও দাঁত নাই, তারপরও তারা কিন্তু খাবার চিবিয়ে চিবিয়ে খায় আমাদের মতোই, অর্থাৎ এটাই কিন্তু উত্তর। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু ঘাসফড়িং টপিকের যে এমসিকিউ গুলো ছিল তাদের সবগুলোরই সলভ জানলাম। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং নেক্সট কোন অধ্যায়ে আমি তোমাদের জন্য ক্লাস নিব সেটাও একটু জানিও। তাহলে সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।